হেলথ আমার মনে হয় হেলথ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। আবার প্রশ্ন করতে পারেন অ্যাচিভমেন্ট ইন হুইচ রেসপেক্ট? অ্যাচিভমেন্ট ইন রেসপেক্ট অফ আমি বলবো মেনটেনিং ব্যালেন্স। আবার প্রশ্ন করতে পারেন উনি ভাবে সে একইভাবে কোশ্চেনের পর কোশ্চেন করছেন সেলফ সেলফ কোশ্চেন করলে জিনিসটা জানা যাবে ভালো। সোমনাথও তাই ভাববে, সাধনও তাই ভাববে। ব্যালেন্স কিসের মধ্যে? মেনটেনিং ব্যালেন্স কতগুলো অ্যাসপেক্টস ইন আওয়ার লাইফ, সেটা মেইনলি ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল। হেলথ বলতে হেলথ যদি একটা গ্লোবাল হয় তার তিনটে সেগমেন্ট, একটা ফিজিক্যাল, একটা মেন্টাল, একটা সোশ্যাল। ফিজিক্যালি হেলথি না থাকলে মেন্টালি অ্যাফেক্টেড হয়, মেন্টালি হেলথি না থাকলে ফিজিক্যালি অ্যাফেক্টেড হয়, দুটোই যদি ঠিক না থাকে সোশ্যালটাও অ্যাফেক্টেড হয়। তো সেই জন্য আমাদের দেখতে হবে তিনটে পার্সপেক্টিভ নিয়ে যাতে আমরা হ্যাপি থাকতে পারি। তাহলে এই যে এক্সপ্লেনেশনটা আমি যেটা দিলাম, এটা অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই কনসেপ্ট। এই কনসেপ্টটা WHO has given us long before, that health means a complete state of physical, mental and social well-being. Now coming to this point, that what we have done, achievement আমরা অনেক ক্ষেত্রেই করে থাকি in many respects, academic career perspective, financial perspective, professional perspective, social perspective, কোন দিকে নয়। কিন্তু no achievement is possible unless health is achieved. So the health should be given perspective. এইখানেই প্রশ্নটা এসে যাচ্ছে যে মাইন্ড অ্যান্ড বডি, these two are intertwined with each other and society also এদের সঙ্গে রিলেটেড। কাজে এখানে যে কনসেপ্ট যেটা ইউজ হয় সেটা সাইকোসোম্যাটিক আগের দিনে বলা হতো, অর্থাৎ সাইকিক কোনো প্রবলেম বলে যেমন আমাদের সোমা অ্যাফেক্টেড হয়। যেমন ধরুন এখনকার দিনে খুব কমন একটা এক্সাম্পল আছে IBS আমরা খুব শুনতে পাই না, ইরিটেবল বাউল সিনড্রোম। এগুলো সবই কিন্তু সাইকোলজিক্যাল লেভেল থেকেই মোস্টলি এগুলো শুরু হয়। কাজে আজকের এই লেকচারে আমি কিন্তু এমফ্যাসিস দেবো টেক্সট বুক আমাদের কাছে প্রণম্য, আমাদের মাথায় থাকবে এপিক লাইফ। কিন্তু আমি টেক্সট বুক থেকে বলছি না, এগুলো আপনারা সবাই জানেন। আমার এই যে 53 ইয়ার্স কমপ্লিট করে আমি আজ 54 ইয়ারে পা দিয়েছি। 54 ইয়ারে সোমনাথ আমাকে কল করলো। এই 54 ইয়ার্সের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড 50 ইয়ার্সের পিজি টিচিং এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা থেকে আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চাইছি। নট দ্যাট হোয়াট আই ফিল ইজ কারেক্ট, প্লিজ ইন্টারাক্ট সো দ্যাট আই ক্যান মডিফাই মাইসেলফ অ্যান্ড এনরিচ। যে মাইন্ড বডি কনসেপ্ট যেটা রয়ে গেছে, এটাকে সাইকোসোম্যাটিক বলা হয়, এটাকে আরও রিসেন্ট টার্ম এটাকে সাইকোফিজিওলজিক্যাল বলা হয়। যেমন যারা যারা আমার কাছে PhD করেছেন, যেমন এখানে প্রেজেন্ট আছেন সাধন, প্রফেসর সাধন গুপ্ত, এরা সবাই কিন্তু ইন্টারডিসিপ্লিনারি কাজ করে আমার কাছে, অর্থাৎ সাইকোলজিক্যাল, সাইকোফিজিওলজিক্যাল, বায়োকেমিক্যাল, এতগুলো পার্সপেক্টিভ দিয়ে এদের প্রত্যেকের PhD-টা। আমি সেই সাইকোসোম্যাটিক পার্সপেক্টিভটা একটু পরে যাচ্ছি। নাও কামিং টু দিস আজকের কনসেপ্ট, যেটা মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা এটা কিন্তু অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ বলতে গেলে আমাদের তো বয়সের শুরু থেকে সিনিয়র পর্যন্ত সবটা, অর্থাৎ পেডিয়াট্রিক থেকে জেরিয়াট্রিক সবটাই তো আমাকে কভার করতে হবে। এটা একটা বিরাট স্পেকট্রাম, কিন্তু আমি খুব একটু টাচ করে যাচ্ছি, সেই জন্য এটা কি খুব বেশি সাউন্ড হয়ে যাচ্ছে? তাহলে এবার দেখা যাক যে আমি এটা করে 4টে ভাগে ভাগ করি বুঝবার সুবিধার জন্য। মেন্টাল অর্থাৎ মানসিক কোনো সমস্যা, আমি ইলনেসকে বলবো না এখানে, পারপাসফুলি ইলনেসটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। ইলনেসটা অনেক পরে আসে, সমস্যাটা আগে আসে। আমরা যদি কারণগুলো জানতে পারি কেন হয় সম্বন্ধে আমরা যদি অ্যালার্ট থাকি, ইন এ সেন্স ইন দ্যাট কেস উই আর কনসিডারিং দ্য প্রিভেন্টিভ অ্যাসপেক্টস অলসো। কারণ যদি জানি, কারণ যদি মনে রাখি, আমি সমাজে অ্যাপ্লাই করি, প্রিভেনশনটা হয়ে যায় সেখান থেকেই। তাহলে বিগিনিং অ্যান্ড এন্ডটা কিন্তু আমরা কভার করে ফেলতে পারি সেইভাবে। মাঝখানে রইল আমাদের যেটা, সেটা হচ্ছে আর্লি ডিটেকশন। কী করে আমরা বুঝবো যে একজনের মানসিক সমস্যা আসছে? আর্লি ডিটেকশন যদি করা যায়, তার জন্য যদি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যায়, তাহলে আর সেটা ক্রনিসিটিতে যায় না। যে কোনো অসুস্থতাতেই তাই হয়, ক্রনিক না হলে সেটা মেন্টাল ইলনেসে যায় না। তো সেই জন্য 4টে পার্সপেক্টিভে যদি আমরা দেখি, তাহলে এখানে প্রশ্ন আসে যে কেন আমরা লেট হয়ে যাই।
যাই, আর্লি ডিটেক্ট করতে কেন পারি না, কেনই বা আমাদের লেট হয়ে যায়, যে জন্য আমরা প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে পারি না। তার একটা কারণ হচ্ছে আমরা হয়তো প্রিকশনারি মেজার্স নিই না। আপনারা যারা সায়েন্সের ল্যাবরেটরিতে কাজ করেন আপনারা প্রত্যেকেই জানেন, ফর এনি এক্সপেরিমেন্ট উই নিড টু হ্যাভ সার্টেন প্রিকশনস টু বি টেকেন, এটা লিখতেই হয়, প্রিকশনস টু বি টেকেন। তা মানুষের স্বাস্থ্যটা চালাতে গেলেও আমাদের প্রিকশনস নিতে হয়। প্রিকশনসগুলো আমরা সময় জেনেও অ্যাপ্লাই করি না, না জেনেও হয়তো হয়ে যায়। তো প্রিকশনারি মেজার্স নিতে আমাদের যদি আমরা অ্যাওয়্যার না হই এবং যদি আমরা ডিলে করি, তাহলে একটা আমাদের ইলনেসটা আসার সম্ভাবনা থাকে। সেকেন্ড হচ্ছে আর একটা, যে আমরা আমাদের আনউইলিংনেস টু গো ফর কনসালটেশন, একটা অসম্ভব একটা ভীতি আছে মানসিক পার্সপেক্টিভে। মেন্টালি ইল, এটা চেপে রাখো, এটা নিয়ে কনসালটেশনে যাওয়ার দরকার নেই। আমাদের ফ্যামিলিতে মেন্টাল ইলনেস আছে, জানলে মেয়ের বিয়ে হবে না, আরও নানাবিধ সামাজিক দিকটা চিন্তা করে যাওয়া হয় না, চেপে রাখা হয়। এটা কিন্তু একদমই ঠিক না। আমার মনে পড়ে গত দুদিন আগে একজন আসছেন আমার কাছে, পেশেন্ট, আমি বলবো না, আমি ক্লায়েন্টই বলছি, স্যার আপনার ঘরে আমি আসছি, ঘরটা খালি আছে তো? আমি বলছি আপনি গিয়ে বসুন না, আমি আসছি, আমাদের ঢুকে পড়বো, আপনি গিয়ে বসুন, যাতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করা যায়। কেউ এসে গেলে আবার আপনাকে বলতে হবে না স্যার আমি গিয়ে বসবো না, যদি কেউ এসে দেখে ফেলে আমি ঘরে বসে আছি। তুমি বিশ্বাস করবে না, আমার ঘরে ঢুকবার সময় আবার আমাকে মিস কল দিয়েছে। হয় মিস কল, আমি মোবাইলে অভ্যস্ত না, কোভিড আমাকে বাধ্য করেছে মোবাইল নেওয়ার জন্য। মিস কল মেসেজ টেসেজ আমি বুঝিই না ওগুলো। আবার একটা মিস কল কি দেখলাম, কি মিস কল কেন জিজ্ঞেস করে নিলাম, কেউ ঘরে নেই তো? চিন্তা করে দেখুন, একজন শিক্ষিত লোক, একজন বিটেক, একজন এমটেক, সে তার একটা অ্যাংজাইটি হচ্ছে, কি একটু কোনো আনহ্যাপিনেস কিছু আছে, সেটা নিয়ে কনসালটেশনে আসার জন্য সে এত বেশি সে চিন্তা করছে। কনসালটেশনে আসার আগে চিন্তাটাই তো তার অ্যাংজাইটিকে আরো দ্বিগুণ এতে বাড়িয়ে দিয়ে গেল। আর একটা জিনিস যেটা বলবো আছে, সোশ্যাল স্টিগমা। আমাদের দেশে কিন্তু স্টিগমাটা খুব বাজে স্টিগমা একটা। ইন্ডিয়ান এই স্টিগমাটা ভালো না। স্টিগমা ওটাই যে মানসিক কিছু, তো ওটা ট্রিটমেন্ট দরকার নেই, ওটা ট্রিটমেন্ট লাগবে না, এবং ওটা ট্রিটমেন্ট যদি সাইন্টিফিক্যালি না করে অন্যভাবে করা যায় সেটা করা যেতে পারে। এই স্টিগমাটাও আমাদের অ্যাভয়েড করা উচিত। যাই হোক, যখন আমি বিহেভিয়ার নিয়ে আলোচনা করবো, এভরি বিহেভিয়ার যেটাই হোক তার একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ থাকবেই। উইদাউট দ্য প্রিন্সিপাল অফ কজালিটি আমরা লাইফে চলতে পারি না। দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপের যাতে আমরা যদি মনে রাখি, নাথিং ইজ আউট অফ দ্য ব্লু। আমরা অনেক সময় বলি রাস্তায় ওই লোকটা না একা একা কথা বলছে, ওই লোকটা না হাসতে হাসতে যাচ্ছে, এটা কারণ নেই, অকারণে হাসছে, আমরা কতটা ভুল বলি। আমাদের কাছে মনে হচ্ছে লোকটা অকারণে হাসছে, কিন্তু হি হ্যাজ অর শি হ্যাজ গট ইনাফ রিজনস টু লাফ অর টক উইদিন হিমসেলফ অর হারসেলফ, যেগুলো তার মধ্যে চাপা আছে আমরা জানি না। এর মধ্যে কি চাপা আছে, সে মধ্যের জিনিসটাকে রিভিল করা, যে জিনিসটা চাপা আছে সেটাকে আনভেইল করা, সাপ্রেস জিনিসকে সামনে প্রকাশ্যে নিয়ে আসা, সাপ্রেশন জিনিসটাকে কনসিয়াস লেভেলে তুলে আনা, এটাই আমাদের কাজ। যে আমাদের কাজ বলতে আমরা যে শুধু এক্সপার্টস ইন দ্য সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সিলিং, নট দ্যাট, টিচার্স কমিউনিটি, গার্ডিয়ান্স কমিউনিটি, প্রত্যেকেরই এই জিনিসটা শিখে রাখা দরকার, যে ভেতরে চাপা জিনিসগুলো কী করে আমরা প্রকাশ্যে নিয়ে আসতে পারি। নেক্সট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে, কামিং টু দ্য পয়েন্ট দেন, মনে করে আমরা দেখতে চাইছি একজন শিশু জন্মাচ্ছে, শিশু জন্মাবার পর থেকে আমরা কেয়ার নিই, দ্যাটস ট্রু, বাট উইল হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট প্রি-বার্থ স্টেজ। প্রি-বার্থ বলতে আমরা এটা বলে থাকি যে মাদার্স কন্ডিশন ডিউরিং প্রেগন্যান্সি। আমাদের এই জিনিসটাও কনসিডার করতে হচ্ছে প্রি-বার্থে, মাদার্স কন্ডিশন ডিউরিং প্রেগন্যান্সি, অর্থাৎ হোয়েন মাদার ইজ প্রেগন্যান্ট, সেই সময় তিনি কি অ্যাম্বিয়েন্সে আছেন, অ্যাম্বিয়েন্সে খুব স্ট্রেসফুল অ্যাম্বিয়েন্স আছে, তার ফ্যামিলিতে কি অনেক বেশি অশান্তি আছে, সেই অশান্তিগুলো কিন্তু ইম্প্যাক্ট তার মনে আসবে, দেয়ার বাই চাইল্ডের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। সেকেন্ডলি, মাদার্স হেলথ কীরকম ছিল প্রেগনেন্সির সময়, তার নিউট্রিশন সব কিছু ব্যালেন্স ডায়েট তিনি পেয়েছেন কিনা, না তিনি ডিপ্রাইভড হয়েছেন। ডায়েটে ডিপ্রাইভড হলো তার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স, ইমোশনাল ডেপ্রিভেশন হলো তার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স। এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের যদি মাদারের হয়ে থাকে ডিউরিং প্রেগনেন্সি, সেটা খুব সিগনিফিক্যান্ট জিনিস, উইল হ্যাভ টু টেক কেয়ার অফ, যেন না হয়। মাদার কি কোনো ট্রিটমেন্ট রিসিভ করেছিলেন ডিউরিং প্রেগনেন্সি, কি ইলনেস হয়েছিল, কি ওষুধ খেয়েছিলেন? ওষুধের ইম্প্যাক্ট কিন্তু ফিটাসের উপর ভীষণ বাজেভাবে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে।
এই জিনিসগুলো যদি আমরা কেয়ার নিই তাহলে কিন্তু এই প্রবলেম অনেকটা কমানো যেতে পারে। অ্যান্ড অ্যানাদার প্রবলেম হুইচ আই পারসিভ নাউএডেজ, সেটা হচ্ছে বিটুইন পেরেন্টস ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট whether fetus should be retained or not। বাংলায় বলতে গেলে চাইল্ড চাইছেন কি চাইছেন না। অফ লেট এই জিনিসটা দেখা যাচ্ছে খুব বেশি, একজন পেরেন্টস চাইছেন বাচ্চাটা রাখতে, একজন পেরেন্টস চাইছেন না রাখতে। This is one of the reasons of marital disharmony nowadays. I will come back to later on to that. এখন যখন ম্যাট্রিমনিতে আপনারা যাবেন না, যখন ম্যারেজ সেটেল করবেন, তখন এই কোশ্চেনটা জিজ্ঞেস করা দরকার, ডু ইউ ওয়ান্ট টু বি ফাদার, ডু ইউ ওয়ান্ট টু বি মাদার ইন ফিউচার। এটা একটা ভীষণ বড় প্রশ্ন হয়ে গেছে আফটার ম্যারেজ। এখনকার দিনে যেহেতু ম্যারেজ টিকছে না, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। আর এখানেও তাই, লাস্ট উইকে আমার কাছে একটি মেয়ে এসছে, 12 ক্লাস। মেয়েটি একটা স্কুলে পড়ছে, ক্লাস 7-এ পড়ে। তো অ্যাপিয়ারেন্সটা থেকে বোঝা যাচ্ছে যে সামথিং রং। আমি যখন মেয়েটির সঙ্গে কথা বললাম, ঠিক আছে, যখন তাকে ডেকে নিলাম চেম্বারে, বাবা মাকে ওকে সরিয়ে দিয়ে, মা ইজ এ নার্সিং স্টাফ অ্যান্ড ফাদার ইজ অ্যাটাচড উইথ হেলথ সার্ভিস। চিন্তা করে দেখুন, নার্সিং স্টাফ অ্যান্ড ফাদার ইজ ইন হেলথ সার্ভিস। মা, আমি কোশ্চেনটা জিজ্ঞেস করতে বলে ফেলেন যে হ্যাঁ, একটা পিল খাওয়া হয়েছিল। আশা করি এখানে সবাই অ্যাডাল্ট আছেন, তাই তো? কি সন্তান চাইল্ড কেউ নেই তো? ঠিক আছে। তো উনি বললেন, বোঝা যাচ্ছে কারণটা কোথায়। এই যে মেয়েটি আজকে 12 ইয়ার্স, ওর যে এদের তো গ্রোথে কোনো প্রবলেম আসে না, ফিজিক্যাল ডেভেলপমেন্ট এদের আরো ফাস্ট হয়। যে মেন্টাল জায়গাটা তার যে একটা ড্যামেজ করে দেওয়া হলো, যার জন্য যে কতভাবে সোশ্যালি মরালি তাকে কতভাবে ভিক্টিমাইজ হতে হবে, এই যে হ্যারাসমেন্টটা, এই জায়গাটা কিন্তু এই মেয়েটির প্রবলেমটা পার্টিকুলারলি বলতে গেলে এটা কিন্তু ম্যান মেড। কেন পিলটা খেলেন? বাবা মার মধ্যে ডিসএগ্রিমেন্ট। তো বেটা তারা অ্যাভয়েড করতে পারতেন, সেটা তো তারা গেলেন না। অর্থাৎ কার ডমিনেশনটা থাকবে, বাবার ইচ্ছেটা না মায়ের ইচ্ছেটা, তার ভিক্টিমাইজ কে হলো আজকে যে বেবিটাকে জগতে আনলো। তা দেখুন, প্রিকশনস টু বি টেকেন কোথার থেকে। মা তো এডুকেটেড, আর কি এডুকেশন তাকে দেওয়া যাবে? তিনি নার্সিং স্টাফ, কিন্তু জানেন কোন মেডিসিনটার কোন কেমিক্যাল এজেন্টে কি ইম্প্যাক্ট আছে, তিনি সেটাকেও ইগনোর করে গেলেন। অর্থাৎ তিনি তার ইমোশন ম্যানেজমেন্ট করতে পারলেন না, বাবাও তার ইমোশন ম্যানেজমেন্ট করতে পারলেন না, সেই জন্য আজ ভিক্টিমাইজ হলো এটা। আর একটা জিনিস আগেকার দিনে দেখতে পাচ্ছি খুবই, যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, যেটা বলার পরে ছেলেদের স্মোকিং বেড়েছে, মেয়েদের স্মোকিং পাল্লা দিয়ে বেড়েছে। টুডে ইজ উমেন্স ডে, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য উমেন্স। আপনারা মাতৃত্বটাকে ওপরে রাখুন। পিতরোপ ধিকা মাতা গর্ভ ধারণ পোষণা, একটা কথা আছে সংস্কৃতে, পিতার ওপরে মাতা। মা যেটা করেন পিতা সা করতে পারেন না। আপনারা যেন এটাকে ফেমিনাইন প্রোটেস্ট বা ম্যানলি প্রোটেস্ট করতে গিয়ে এই স্মোকিংটা মেয়েরাও করতে পারে, কেন করতে পারে না, এইটা চ্যালেঞ্জটা নেওয়া কিন্তু খারাপ হচ্ছে। কারণ আপনাদের একটা স্পেশাল জিনিস আছে, যেটা আপনি একটা স্বর্গীয় সুখ পান, এবং স্বর্গীয় সুখ জগৎকে দেন, সেটা হচ্ছে আপনি প্রেগনেন্সিটা হোল্ড করেন। বাইরে আমার মনে পড়ছে একটি কাপল, তারা 9 বছরের রিলেশনশিপের পরে বিয়ে হয়েছে, আরো 9 বছর কেটে গেছে, কোনো ইস্যু নেয়নি, নিতে পারে, ঠিক আছে, ডিভোর্স হলো কেসটা কোভিডের পরেই। মেয়েটি আমাকে বলছে, হোয়াই দিস ইজ, হোয়াই আই শুড বিয়ার দ্য চাইল্ড, হোয়াই নট ফাদার শুড বিয়ার দ্য চাইল্ড। এ তো দেখছি এরা তো ভগবান দত্ত, যে ওপরে যে মিস্ত্রি বসে আছেন তিনি তো কত টেকনিশিয়ান, ভেরি নাইস, কোটি কোটি লোকের জন্ম দিচ্ছেন, তার অ্যানাটমি ফিজিওলজিকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তিনি, যে আমি কেন মাতৃত্ব নিয়ে কষ্ট পাবো, কেন ফাদার সেটা শেয়ার করবে না। বুঝে দেখো কোথায় আমরা চলে যাচ্ছি কম্পারিজন করতে করতে। এটা কি ফেমিনাইন প্রোটেস্ট সাধন না ম্যাসকুলিন প্রোটেস্ট আমি জানি না। স্মোকিং কি রেটে বেড়ে গেছে, স্মোকিং তো প্রেগনেন্সিতে খুব খারাপ। এবং এই যে ঘুমের ওষুধ নেওয়া, ঘুমের ওষুধে যদি কেউ হ্যাবিচুয়েটেড হয়ে যান, তার কিন্তু বিফোর ম্যারেজ তো বলবে না, কেন ম্যারেজ হবে না। আফটার ম্যারেজ যদি ছাড়তে না পারেন, অনেক সময় দেখা গেছে যে বিয়ের পরের দিন যখন শ্বশুরবাড়ি যাচ্ছে, সুটকেসের মধ্যে গোপনে কিছু পিলসও নেওয়া আছে, তো বলতে পারবেন না কাউকে নিয়ে গেলে। কিন্তু ঘুমের ওষুধ যদি খান, তাতে তো প্রেগনেন্সিটা নেওয়া উচিত না, সে তো প্রকাশ করতে পারবেন না। প্রকাশ করলে শ্বশুরবাড়ি থেকে যাতনা আসবে, নিজের যাতনাটা ভুলবার জন্য আরেকজনকে নিয়ে আসছি 10 গুণ বেশি যাতনা দিয়ে।
এই অ্যাটিটিউডটা আমাদের চেঞ্জ করার দরকার আছে। এগুলো হলো প্রি কন্ডিশনে। এবার দেখুন ডিউরিং ডেলিভারি, আমি প্রেগনেন্সিতে দেখলাম ডিউরিং ডেলিভারি, এখানে আমাদের লক্ষ্য রাখা দরকার নর্মাল ডেলিভারি না আদারওয়াইজ। নর্মাল হলে কি ফুল টার্ম, অর্থাৎ 10 মাস হয়েছিল কমপ্লিট বা 9+ মান্থ হয়েছে না হয়নি। যদি না হয়ে থাকে প্রিম্যাচিওর বা কি, তাহলে আমাদের স্পেশাল কেয়ার নিতে হবে বেবির দিকে। যদি দেখা যায় যে এটা হয়তো ছিল অ্যারেঞ্জড সিজার, মানে যাকে বলা হয় ওটাকে ইলেকটিভ সিজার, সেটা করা হয়েছিল না সাডেনলি করতে হয়েছিল। যদি নর্মাল হয়ে থাকে প্রলং লেবার ছিল কি, প্রলং লেবার থাকলে কিন্তু বেবির মেন্টাল প্রেশারের জন্য অসুবিধা হয়। আর আমার মনে হয় তোমাদের মনে আছে, যারা এখানে আছো, সোমনাথ, উর্মিয়া, সাধনকে বলছে, তোমাদের একটা কোনো ক্লাসে মনে আছে একটি বাচ্চা এসেছিল, তার তোমরা যখন প্র্যাকটিক্যাল করছিলে, বাচ্চার মাথার এই দিকে এরকমভাবে এগিয়ে গিয়েছিল, দেখা গেল তো ফোরসেপ ডেলিভারি হয়েছিল। ফোরসেপটা তো প্লেস করতে হয় দুটো কানের ওপরে, প্লেসমেন্টটা করতে গিয়ে সেটা কানে না পড়ে এরকম জায়গায় পড়েছিল। এই দু জায়গায় যখন স্ক্রুইং করে দেওয়া হচ্ছে ফোরসেপটা, যখন ফোরসেপ দিয়ে আনা হচ্ছে তখন তার ব্রেনটা এরকম হয়ে গেছে। ড্যামেজটা হলো, এটাও কিন্তু ম্যানমেড, যিনি ফোরসেপটা প্লেস করলেন তার জন্য এটা হয়ে গেল। কিন্তু এই যে হলো ড্যামেজটা, এটা কিন্তু হলো, কিন্তু জন্মগতভাবে ওটা ছিল না, ইনএসেন্স এটা তার হলো। কাজে ডিউরিং ডেলিভারিতে হিস্ট্রিতে আমাদের নিতে হবে যে কি প্রসেসে কিভাবে ডেলিভারি হয়েছিল, অ্যাকর্ডিংলি প্রিকশনস টু বি টেকেন। নেক্সট আসছে পোস্ট ডেলিভারি। সুন আফটার ডেলিভারি মাদার্স ডেথ, এটা বিশাল ট্রমা। ফাদার্স ডেথ, এগুলো আনফর্চুনেট ঘটে থাকে। যদি মায়ের শরীরে নিউট্রিশনের অভাব থাকে, ল্যাকটেশনের অভাব থাকে, ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং এখনকার দিনে অনেকের ফ্যাশন হয়ে গেছে, ব্রেস্ট ফিডিং তারা চাইছেন না, কিন্তু তারা বোঝেন না যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে ব্রেস্ট ফিডিং এর একটা বিশাল সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। এর যে ইম্প্যাক্টের সাথে আমার থেকে ভালো বলতে পারবে প্রফেসর ডক্টর সাধন দাশগুপ্ত, যিনি এখানে বসে আছেন। প্লিজ একটু হাইলাইট করে দিও ওনাদের যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে ব্রেস্ট ফিডিং এর কি ভ্যালু আছে। এখন তো বলা হয় 1 ইয়ার ব্রেস্ট ফিডিং হলে সেটা বাচ্চার খাবার, জল সব কিছু হয়ে যায়, ওষুধ পর্যন্ত সেটা হয়ে যায়, আর কিছু দিতে হয় না। এত ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন ফর মাদার, যেটা ফাদারের কাছ থেকে একেবারেই আসবেন না। ওই জন্যই মাদারদের আমরা 10 হাত দিয়ে রেখেছি। আমাদের দেবীদের সবাই 10 হাত, 4 হাত, 2 হাত নেই। আপনারা এই রেসপেক্টটাকে যেন বজায় রাখবেন, সেটা আমার রিকোয়েস্ট অ্যাজ উমেন্স ডেতে। নেক্সট হচ্ছে সাকিং ডেপ্রিভেশন যদি হয়, তার থেকে পরবর্তী সময় অনেক কিছু প্রবলেম আসবে। এরপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে ফিজিক্যাল ওয়েলবিংটা, বেবি কেয়ারের দিকে কে হবে সারোগেট। মা তো ওয়ার্কিং মাদার যদি হন, অবভিয়াসলি অফিস যাবেন। প্রেগনেন্সির আজকালকার দিনে ম্যাটার্নিটি লিভের অনেক সুবিধা হয়েছে, তাহলেও বাচ্চা যতক্ষণ স্কুলে না যাচ্ছে ততক্ষণ তার ভালো কেয়ারের দরকার। তা কেয়ার হবেন সারোগেট, বেস্ট সারোগেট হচ্ছেন আইদার গ্র্যান্ডমাদার বাবার দিকে, অথবা দিদা বা দিদিমা। এখন তো টার্মগুলো পাল্টে গেছে, মাকে মামি বলা হয়, আমরা তো মামার বউকে মামি বলি, মা মামি হয়ে গেছেন, কি টার্ম ইউজ করবো জানি না। বেড ওয়েটিং এ বেশি সময় থাকার জন্য ভালো না বাচ্চার পক্ষে। এখন তো আজকে বেড ওয়েটিং বলে বোধহয় হয় না, এখন কি মামি পক্ষ, পাপা পক্ষ কি সব প্যান্ট বেরিয়ে গেছে, জানি না। যাই হোক, যেটাই হোক, সে যদি আনকমফর্টেবল থাকে ওটা পরে, সেটাও কিন্তু তার মনের মধ্যে একটা স্ট্রেস দেয়। কি স্ট্রেস দেয়? নোবডি ইজ টেকিং কেয়ার অফ মি, আই এম ইন ডিস্ট্রেস সিচুয়েশন। এই ফিলিংটা সে বলতে পারে না, ফিলিংটা তার মধ্যে থাকে। সাধারণ মনেটা ভালো করে বলে দিতে পারে। তো সেখানে দেখতে হবে বেবির সারোগেট হচ্ছে কে। একটা কোশ্চেন এসেছে এখনকার সমাজে যে হাজবেন্ডের মা সারোগেট বেটার না, ওয়াইফের মা সারোগেট বেটার। এই দুই সারোগেসির মধ্যে ঝগড়াটা শুরু করে গিয়ে মাঝখান থেকে বেবি হয়ে যায় আনকেয়ার। গত থার্সডেতে আমার কাছে একজন এসেছেন, তিনি 35 ইয়ার্স, ভদ্রলোকের বয়স 35 ইয়ার্স। তার যখন বেবি হয়, সেই বেবি একই 6 মাস বাদে কে দেখবেন না, বাবার মাকে দেওয়া যাবে না, মায়ের মাকে দিতে হবে। তার 2 মাকেই আনা হলো, ইজি সমস্যার সমাধান করো। 2 মায়ের ডিগ্রি কি, তাদের এক্সপিরিয়েন্স কি, তারা কে বড় লোক, কে গরিব লোক, কে কোন রকম শাড়ি পরেন বা সালোয়ার পরে, এই নিয়ে কম্পারিজন হতে বেবি কিন্তু আনকেয়ার্ড। দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি 2জন গার্জিয়ানকে রেখে দিচ্ছি,
দুই গার্জেনের মধ্যে ঝগড়া হচ্ছে, শোনা গেল উনি বললেন একজন লেট করে রান্না করছেন যাতে দিদা খাবারটা না পান, বা দিদার লেট করছেন যাতে ঠাকুমা খাবারটা না পান। তারা তাদের নারিশমেন্ট নিয়ে ব্যস্ত, বাচ্চা কিন্তু ওখানে পড়ে রয়েছে এরকমভাবে। অ্যাজ এ রেজাল্ট শেষ পর্যন্ত কী হয়েছে, বাচ্চাকে নিয়ে মা চলে গেছেন, বাবা আলাদা হয়ে পড়েছেন। অবস্থাটা দেখুন, কোথার দিকে গড়িয়ে জলটা কোথায় গেল। এই যে বাচ্চাটা আলাদা হয়ে মায়ের সঙ্গে রইল, বললেন ভদ্রলোকের যখন মা অসুস্থ নার্সিংহোমে গেছেন, সেই সময় কার্সি বোধে ওনার ওয়াইফ দেখতে এসেছিলেন। এসে একটু হয়তো সেন্টিমেন্টাল টাচ এসছে, তখন বললেন যে রিজয়েন। মেয়ে তখন বাবাকে চিনতে পারলো না, বলতে বলতে 35 ইয়ার্সের ভদ্রলোক আমার সাথে কেঁদে ফেললেন, আমার মেয়ে আমাকে দেখে চিনতে পারলো না। এই মেয়ে কি স্টেবল হবে ইমোশনালি? দেখুন কোথা থেকে কিভাবে জিনিসগুলো চলে আসে, এগুলো একটু লক্ষ্য রাখা দরকার। থাম সাকিং, যদি অনেক সময় ধরে চলে থাম সাকিং, সেটাও কেয়ার নেবেন, সেটা রিপোর্ট করবেন কেন থাম সাকিংটা চলছে। প্রত্যেকটা মাইলস্টোনস অফ ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে। কখনো ঘাড়টা শক্ত হলো, কখনো বসতে পারছে উইথ সাপোর্ট, কখনো দেওয়ার সাপোর্ট, কখনো প্রথম উপর হলো, কখন পা তুলতে শিখলো, ওয়াকিং, স্ট্যান্ডিং, এভরিথিং উইথ সাপোর্ট, উইদাউট সাপোর্ট, টিথিং, টকিং, এভরিথিং লক্ষ্য রাখবেন। যদি মাইলস্টোনস অফ ডেভেলপমেন্ট নর্মাল না থাকে, সঙ্গে সঙ্গে কনসাল্ট করবেন, যাতে প্রিকশনারি মেজার্স নেওয়া যায়, যাতে ও কোনোভাবে ফিজিক্যালি বা মেন্টালি চ্যালেঞ্জ গ্রুপে যেন না পড়ে যায়। এটি হচ্ছে প্রিকশন নেওয়ার জায়গা। আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে আসছে, সেটা হচ্ছে টয়লেট ট্রেনিং। এই টয়লেট ট্রেনিং ফেজটা কিন্তু শুরু হচ্ছে অ্যারাউন্ড 2 পর্যন্ত বেবি হ্যাজ গট কমপ্লিট ফ্রিডম, ও যেখানে যেভাবে সার্ভ করতে চাইছে করতে পারছে। এই ফ্রিডমটা থেকে যখনই রেস্ট্রিকশনটা আনা হলো, এটা ওর কাছে একটা বিশাল একটা ব্যারিয়ার হয়ে গেল। ও একটা ওয়াল তৈরি করলো, কিন্তু প্যারেন্টসদের কাজ হচ্ছে ওয়ালটা ভেঙে দিয়ে ব্রিজ তৈরি করা। এম আই ক্লিয়ার? আমরা যেন ওয়াল তৈরি করি না, বেবি একটা ওয়াল তৈরি করে ফেলে, আমার ফ্রিডম চলে গেল, আমাকে রেস্ট্রিকশনে নিচ্ছে, একটা ওয়াল আসলো। আমাদের কাজটা আবার ওয়ালটাকে ভেঙে দিয়ে একটা ব্রিজ তৈরি করে দাও। ইট ইজ এ ব্রিজ, ইট ইজ নট এ ওয়াল। কীভাবে করবেন? ও তো একটা রেস্ট্রিকশনের জায়গায় যায়। এখন তো ছোটো ছোটো টয়লেটে বেরিয়ে গেছে, সেগুলো দেওয়া হচ্ছে, ও আনইজি ফিল করছে। বড় টয়লেটটা কোমরটা দেখে ও ভয় পাচ্ছে। এইখান থেকে জিনিসগুলো কিন্তু থাকছে ওর মনের মধ্যে। এটাও সাধারণ বেশি হাইলাইট করতে পারবে যে সেই টয়লেট ট্রেনিংয়ের ফেজটা খুব কেয়ার নেবেন। এই সময় যদি ওকে একটু পানিশমেন্ট দেওয়া হয়, ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া হয়, নিটনেসের দিকে বারবার নজর দিতে হবে। বেবি বড় হলো, 2.5, 3 হলো, হাত পরিষ্কার করো, হাত পরিষ্কার হয়নি, বারে বারে করো। এইবার স্যানিটাইজেশন ইউজ করার সময় যে ট্রেনিংটা কোভিডের সময় দেওয়া হলো, এই ট্রেনিংটা যদি নর্মাল লাইফে টয়লেট থেকে আসার পরে দেওয়া হয়, সেটা বেবির কাছে অসহ্য হয়ে যায়। এই যে নিটনেসের একটা খুঁতখুঁতি তার মধ্যে ঢুকে গেল না এই সময়টা থেকে। তুমি যদি ভালো করে পা না ধো, আমি তোমাকে রাতে আমার কাছে শুতে দেবো না। বেবিকে মা ভয় দেখালে ইন এ সেন্স তুমি আমার আফেকশন থেকে ডিপ্রাইভড হবে। কথাটা ডিপ্রাইভ বললেন না, ইমোশনালি বেবি কিন্তু ধরে নিল যে আমি মায়ের কাছে শুতে পারবো না। এই যে ওর একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স ভেতরে থাকলো, কন্ডিশনিং হলো। কি কন্ডিশনিং? হাত যদি পরিষ্কার না করি, পা যদি পরিষ্কার না করি, মায়ের আফেকশন পাবো না। এইখান থেকে ফাইনালি গিয়ে কিন্তু একটা ডেপ্রিভেশনের সেন্স আর খুঁতখুতির থেকেই আপনার ওসিডি টার্মটা হয়তো শুনে থাকবেন, অবসেশন কম্পালশন হয়। অবসেশন হলে যে কম্পালশন হবে তার কোনো মানে নেই, কিন্তু অবসেশন হলে কম্পালশন হবে। কম্পালশন হলে অবসেশন আছে, অবসেশন হলে কম্পালশন নাও হতে পারে। এটা যখন ডিসঅর্ডারে চলে যায়, তখন কিন্তু ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। আর যে অবসেসিভ কম্পালসিভের সূচনা কিন্তু অনেক সময় এখান থেকে হয়। নর্থে সবারই ভাবে অবসেশন যাদের আছে এখান থেকে হয়, এবং একটা গিল্ট ফিলিং থাকে অবসেশনের পেছনে। গিল্ট ফিলিংটা এখান থেকেও আসে, পরবর্তী সময় অনেকভাবে আসতে পারে। এইগুলো গেল এখানে। এবার দেখুন স্কুলিংটা। নার্সারি স্কুলে যাচ্ছে, আমাদের সময় তো ছিল ক্লাস 1-এ যাওয়া, এখন তো অনেক হয়েছে, LKG, আপার কেজি, অমুক কেজি, তমুক কেজি, অনেক কেজি। যত কেজি হয়ে গেছে না, তত কেজিতে দরাদরি করতে গিয়ে না সবটাই চাইল্ডদের উপর প্রেশার চলে আসছে। কেজিতে যখন গেছে, কেজিতে মেইন ফোকাস কিন্তু পরীক্ষার নম্বর না। এই কেজিতেই মাদারদের মধ্যে যে মারা বা বাবারা নিয়ে যান স্কুলে, তারা ওখানে বসে যে 1 ঘন্টা 1.5 ঘন্টার সময় বসে থাকে, শুধু হয় শাশুড়ি মায়ের বদনাম, অথবা বদনাম হচ্ছে কার ছেলে মেয়ে কত নম্বর পেয়েছে। আর বাবা কেজি নম্বর দিয়ে কিছু হবে না। কেজিতে শুধু দেখুন যে ও স্কুলে যাওয়ার রেডিনেসটা মধ্যে আনতে পারে কিনা, স্কুলটা যায় কিনা, স্কুলটা এনজয় করে কিনা। আপনারা যে ব্যাচ পড়ে আছেন, ব্যাচটা আপনার আইডেন্টিটি। বাচ্চাটার মধ্যে আইডেন্টিটিটা দিন, আমি অমুক স্কুলে যাই, অমুক স্কুলে ব্যাচটা আমি করি, এই আইডেন্টিটি ওর মধ্যে চলে আসুন। কাজে কেজিতে গিয়েও সেখানে যখন নম্বরের একদম কিছু মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। 0 পেলেও কিছু নেই। আইনস্টাইনও 0 পেয়েছিলেন, মেঘনাথ শাহও আমাকে 0 পেয়েছিলেন।
তাতে তারা আইনস্টাইন হয়েছেন, মেঘনা শাহ হচ্ছেন। দরকার হচ্ছে ইম্পার্ট প্রপার ট্রেনিং। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পেরেন্টস রোল অ্যান্ড হোয়াট ইজ দ্য টিচার্স রোল। আমি আশা করি এই মিটিংয়ে যদি পেরেন্টস অ্যান্ড টিচার্সরা বেশি থাকতেন, স্কুল টিচাররাও নিয়ে থাকতেন, আরও ভালো হতো। আমরা পড়াই পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, আমাদের টাস্কটা অনেক সোজা। যারা নার্সারিতে পড়ান, কেজিতে পড়ান, তাদের টাস্কটা অনেক ডিফিকাল্ট। তাদের মধ্যেও ইমোশনাল কন্ট্রোলটা আনতে হবে। সেটা আমাদের মন্টিসরি ট্রেনিংটা এই জন্যই তো দেওয়া হয়। মন্টিসরি ট্রেনিংয়ে সাধারণত ফিমেল, কেন ফিমেল রাখা হয়? বাচ্চাদের যাতে স্কুলে গিয়ে মাদারলি অ্যাফেকশনটা পায়, ভয় না পায়, ভয়টা সরাবার জন্য। এইবার দেখুন, পেরেন্টস রোল, মায়ের রোলটা কি? মা তো তাকে প্রপার নারিশমেন্ট দেবেন না ডিসিপ্লিনটা শেখাবেন, এই তো, আর তো কিছু না। বাচ্চাকে নিয়ে যখন স্কুল থেকে ফিরছেন, বাসে বসে আছেন, বাসে বসে বাচ্চার মুখে একটা সন্দেশ দিলেন, খেতে দিলেন, বাচ্চা আদর পেল, মান অপেক্ষা সন্দেশ দিল। উনি ডায়েরি, এখন তো আবার স্কুলে তো নন ভার্বাল কমিউনিকেশন হয়ে গেছে না, ডায়েরিতে লিখলাম, ডায়েরিতে আনসার এসলো। লোকের মুখে মুখে কথা বলা যাবে না, সময় নেই, সেই জন্য সব ডায়েরি চলছে। মা ডায়েরিটা খুলে যেই দেখলেন যে ও নটি লেখা আছেন, তাহলে ওদের চড় মারলেন, যে সন্দেশটা দিলেন, সন্দেশটা বাসের মধ্যে পড়ে গেল। তো মায়ের রোলটা কি? পেরেন্টস হিসেবে মায়ের রোলটা কি? মা কি চাইছেন? ওকে বাচ্চাটাকে খাবার দিই না, ও নম্বরটা তার কনসার্ন, নম্বরটা বা কোনো একটা কমেন্টস ওনাকে হ্যাপি করলো, ওনার নিজের হ্যাপিনেস দেখার জন্য বাচ্চার মুখে সন্দেশটা দিয়ে নিজেই আবার চড় মারলেন, সন্দেশটাকে বাসে পড়ে গেল, ওর খাওয়াটা হলো না। তাহলে কোনটা মা চাইছেন? এটা কার কাউন্সেলিং দরকার, মায়ের না বাচ্চা? নেক্সট দেখুন টিচার্স রোল। টিচারদের মহা সমস্যা হয়ে গেছে। আমি অনেক মন্টিসরি স্কুলে গিয়েছি। এভার সিন্স আই হ্যাভ কাম ব্যাক টু ইন্ডিয়া, যখন সাধনরা সোমনাথে তখন পরে, ওরা জানে না, আমি এইসব জিনিসগুলো অবজার্ভ করে নিয়ে অনেক স্কুলে আমি গিয়েছি মন্টিসরি টিচারদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমার কার্ডটা পাঠিয়েছে, ইউ ওয়ন্ট বিলিভ, আমাকে প্রিন্সিপালরা দেখা করেন নিয়ে আমার সঙ্গে সিকিউরিটি দিয়ে কার্ডটা ফেরত পাঠিয়ে দিয়েছেন আমার কাছে, বলে দাও অ্যাডমিশন ক্লোজ। আমি কিন্তু অ্যাডমিশনের জন্য যাইনি, আমার কার্ডটা পড়ে দেখবার সময় নেই। আমি তো বিশাল না, কার্ড করার জাস্ট আইডেন্টিটিটা দিয়েছিলাম, আমি কে এসছি জন্য, আমাকে বলে পাঠিয়ে দিলেন অ্যাডমিশন ক্লোজড। তাহলে আমার তো মনে হয় ভয় আছে যে আমি যদি কি ওনাদের টিচিং মেথডে কিছু ভয় ধরে দিতে চান করে অ্যাডমিশন ক্লোজ করে সরিয়ে দিচ্ছে কেন? আমি গিয়েছিলাম তাদের বোঝাতে যে আপনারা নার্সিংদের টিচাররা এইভাবে রোলটা প্লে করুন, টিচারের রোলটা এখানে এই জায়গাটা আছে। তো যাই হোক, নটি স্টুডেন্টদের একটা অসুবিধা হয়ে গেছে, আর শান্ত স্টুডেন্টদের একটা অসুবিধা হয়ে গেছে। আমি খুব শান্ত স্টুডেন্ট ছিলাম, আমি সবসময় স্কুলে সদাচরণের জন্য প্রাইজ পেতাম। কিন্তু এই শান্ত স্টুডেন্টদের টিচাররা মনে করেন ও বোগাস, ওর দ্বারা জীবনে কিছু হবে না। আর নটি স্টুডেন্টদের ভাবেন এ ক্লাসে ডিস্টার্ব করছে, কে সরাব। এদের সম্বন্ধে সাধারণত কমপ্লেন যায় তাই। তো নটিরা কিন্তু ইন্টেলিজেন্ট। নটি স্টুডেন্টকে যদি আপনি প্রপার কেয়ার দিতে পারেন, ও কিন্তু জীবনে অনেক শাইন করবে। শান্তই কি করবে না করবে, শান্তকেও তাকে একটু ইন্টারাকশন প্রসেসটা বাড়াতে হবে। এই ইন্টারাকশন প্রসেসটা বাড়াবার জন্যই তো প্লে গ্রুপে পাঠানো। প্লে গ্রুপে পাঠানোটা গ্রিগেরিয়াসনেস শেখাবার জন্য, প্লে গ্রুপে পাঠানোটা পড়ার জন্য না। কিন্তু সেটাই তার মেইন গোল থেকে তার সরে গেলে, গ্রিগেরিয়াসনেস সেটা হলো না, আবার পড়ার জায়গায় চলে গেলে। এবার নটি স্টুডেন্টদের যদি কেয়ার দেওয়া যায়, আমি দেখেছি টিচাররা বসে বসে উল বলছেন, ক্লাসে বসে একটা অঙ্ক দিয়ে দিয়েছেন, যে ভালো স্টুডেন্ট শুধু অঙ্কটা চট করে করে ফেলেছে, ম্যাম হয়ে গেছে, আর একটা অঙ্ক দিতে হবে, ধৈর্য নেই, উনি তো উলটা শেষ করতে হবে, ওইটা তো শীতে সেখানে শেষ করতে হবে। এতে ঘরটা পড়ে গেল, বিরক্ত লাগলো, ডায়েরিতে লিখে ধরি ইওর সান ইজ ভেরি নটি। তুমি তাকে একটা, সে তো খিদে পেয়েছে, তাকে খিদেটা খাবার দাও। সে ব্রেইন আছে, সে একটা অঙ্ক, একটা ডিফিকাল্ট অঙ্ক তাকে দাও, একটা ডিফিকাল্ট অঙ্ক নিয়ে যদি সেটা স্নান করে, সেটা তার ব্রেইনের এক্সারসাইজ হবে, আপনি আপনার পুরুষ বোনাটা বা উল বোনাটা কমপ্লিট করতে পারবেন। এটুকু ধৈর্য নেই। একটা নোট লিখে দিলাম, তাহলে ওনার অ্যাগ্রেশনটা ডায়েরিতে উনি এক্সপ্রেস করলেন, একটা শর্ট অফ ডিসপ্লেসমেন্ট করলো আর কি সেই জায়গাটাতে। এটাও কিন্তু টিচারদের রোলটা সেই জায়গাটা ঠিক হচ্ছে না। এরা সহজেই একটা স্টাম্প দিয়ে দিচ্ছে, কপালে একটা স্টিকার মারছে, যেটা আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসে সবসময় বলি, স্টুডেন্টদেরও বলি, কখনো স্টিকারটা আগেই দিও না, স্টিকারটা দিও না। ওরা একটা স্টিকার দিচ্ছেন এডিএসডি, এডিএসডি টার্মটা ভীষণ ইউজ হচ্ছে এখন। অ্যাট দ্য সেম টাইম আরেকটা হচ্ছে অটিস্টিক। যারাই শান্ত বেবি আছে তাদের স্টিকার দেওয়া হচ্ছে অটিস্টিক, যারা একটু নটি, চালাক, বুদ্ধি বেশি, শান্তরাজি বুদ্ধি কম বেশি, তার নাম বলবো না, তাদেরও বুদ্ধি আছে, তাদের দেওয়া হচ্ছে এডিএইচডি।
আমি ইন্টারভিউ করে দেখছি বাচ্চার মধ্যে এডিএইচডির কোনো সাইনই নেই। পাঠিয়ে দিলেন ইনভেস্টিগেশন, সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন। এই যে স্টিগমাটা হয়ে গেল সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন, হোল স্কুল এটাকে নিয়ে আলোচনা শুরু করে দিল। কি হয়েছে, ওর কেন সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন লাগবে? কাজে আমার রিকোয়েস্ট টু দ্য টিচার্স প্রেজেন্ট হিয়ার, আপনারা স্কুলে কাউন্সেলিংটা কম্পালসারি করে দিন, ম্যান্ডেটরি করে দিন, যাতে ডিসক্রিমিনেশন না আসতে পারে। প্রত্যেকে যেতে হবে, তাই ডিসক্রিমিনেশনগুলো আসবে না। এডিএইচডি অত সহজে হয় না, বা অটিস্টিক অত সহজে হয় না। যে হয়েছে সে সত্যিই হয়েছে, তাকে মেজার করা যাবে। কাজে রং কনসেপ্ট থেকে সরা দরকার। এবার চলে আসুন, আপনারা যাচ্ছি ক্লাস 1 to 5, কি করা উচিত না। গ্র্যাজুয়াল এনহান্সমেন্ট অফ সেলফ হেল্পটা বাচ্চার বাড়া। ওকে যেন জামা প্যান্ট পরা, জুতো পরা, আস্তে আস্তে যেন নিজে শিখতে পারে। ভোরবেলা উঠতে হবে, উঠতে করতে বাসে দেরি হয়ে গেল, তখন ওলা করে গেলাম, ওনার টাকা বেশি লাগলো, রাগটা ওর উপরে গেল, এগুলো যেন না হয়। ওকে ট্রেনিং দিন, ঘুম থেকে ওঠার টাইমটা কিরকম করবে। সেলফ হেল্পটা ওকে শিখিয়ে যান। সেলফ হেল্প শেখাটাতে সব থেকে বড় দরকার এখানে। আর মর্নিংয়ে ওঠাটা, ব্রাশিংটা, আগের দিন রাতে স্কুল ব্যাগটা গুছিয়ে রাখা, এবং যখন বাচ্চা স্কুলে যাচ্ছে না, স্কুল ব্যাগটা ওর কাঁধে দিন। যারা যাও তোমার পতাকা যারা যাও, তাকে বহিবার জন্য একটা কথা আছে না, ও স্কুল ব্যাগটা জন্য যাচ্ছে, দেখবেন লক্ষ্য করে স্কুল ব্যাগটা বাবা বা মা নিচ্ছেন, আর ওয়াটার বটলটা বাবা বা মা নিচ্ছেন। ও শুধু স্কুলে যাচ্ছে দেখে, আর ও স্কুল ব্যাগটাও নিতে পারবে। একটা কি দুটো বই আর একটা খাতা আছে, আর কিছু নেই। একটা ওয়াটার বটল আছে, এটা ওকে বইতে দিন, ওকে স্বাবলম্বী হতে দিন এখান থেকে। যদি স্বাবলম্বী না হয়, এখন তো একটি বা দুটি হয়, তাদের এত বেশি আত্মবুদ্ধি করে বড় করলে অফিসে গিয়ে কাজ করতে পারবে না, কিন্তু তখন স্ট্রেসফুল হয়ে যাবে। এই কনটেক্সটে একটা বলি, কতটা বেশি এটা জিনিসটা আপডেট করে দেখুন। ডিপেন্ডেন্ট হয়ে গেলে একজন 25 বছরের ছেলে এসে, ভেরি ব্রাইট স্টুডেন্ট, ভেরি ব্রাইট ক্যারিয়ার, সে যে ওডিসিতে বসে কাজ করছে, সেই কাজ সে করতে পারছে না, দেখো অসুবিধা হচ্ছে। হাই অ্যাংজাইটি, দেখে মনে হয় খুব অ্যাংজাইটি আছে, ঠিকই। কয়েকদিন ক্যান্টিনে খেতে গেছে, অফিস ক্যান্টিনে খেতে গেছে, ওর একটা অনসাইট কল এসছে, একটা ইউকে বা আমেরিকার একজন ক্লায়েন্ট ওর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। অনসাইট ক্লায়েন্টে আরো বেশি ভয় পেয়ে গেছে। ও তখন খাবারটা বাদ দিয়ে রেখে আমার ঘরে চলে এসছে, এসে বলতে, স্যার আমি খেতে পাইনি। কেন, কি হয়েছে? যদি এরকম একটা অনসাইট কল এসছে, আমি খেতে পাচ্ছি না, এত অ্যাংজাইটি হচ্ছে। তো ইমিডিয়েট রিলিফ যা করা আমি করলাম, মেডিসিন না। কিন্তু ওর কথাটা কি জানেন, আমি যেটা রিভিল করতে পারলাম, বললাম না যে আমাদের রিভিল করতে হয়, রিভিল করে কি বললো জানেন, কোট আনকোট, 25 বছরের ছেলে, ভেরি ব্রাইট স্টুডেন্ট, আই উইশ মাই ফাদার উড হ্যাভ বিন বাই মাই সাইড ইন দ্য অফিস। ক্লিয়ার? পসিবল? এখন তাহলে অফিসে একটা করে চেয়ার আলাদা রাখতে হবে, বাবা বসবেন বা মা বসবেন। এই বাবা মার আপব্রিঙ্গিংটা তাকে ডিপেন্ডেন্সি চূড়ান্ত করেছে, ইন্ডিপেন্ডেন্ট তাকে হতে শেখায়। এইটা যেন করবেন না, কোনো বাবা তার পাশে বসে, ছোট থেকে বাবা শিখিয়ে দিয়েছেন। এই ছেলেটির বাবা, সে যখন বিটেক পড়ে, সে যখন বিটেক পাস করে যখন অফিসে আসছে, মা চামচে দিয়ে খাইয়ে দিচ্ছেন, বাবা জুতোর ফিতেটা বেঁধে দিচ্ছেন। চিন্তা করে দেখেন, 25 বছরের ছেলেকে জুতো ফিতে বেঁধে দিতে হবে, মা চামচে করে খাইয়ে দিচ্ছেন। কি উদ্ধার ছেলে আমার কিছু টাকা আনছে ইনকাম করে, কি করলো তার জন্য? তাকে তো দেখবেন যখন করে দিল আরো বেশি। এগুলো কিন্তু এই ছোট থেকেই আসে, সেজন্য স্টেপ বাই স্টেপ সেটা লক্ষ্য রাখবেন। নেক্সট যেটা হচ্ছে, সেটা যে পানিশমেন্ট, টিচার্সের রোল। ফিজিক্যাল পানিশমেন্টের জন্য প্লিজ দেবেন না, ফিজিক্যাল পানিশমেন্টের কোনো স্কোপ নেই। ছোটদের উপর যথেষ্ট ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি মন্টিরিয়াল স্কুলে এখানে স্কেল দিয়ে পেটানো হচ্ছে। এটা কিন্তু একেবারেই উচিত না, স্কেল পেটানো করা হচ্ছে এখানে। টিচারকে দেখে আমি আইডেন্টিফাই করেছি, টিচারের নিশ্চয়ই ইমোশনাল প্রবলেম আছে। পরে খোঁজ নিয়ে জেনেছি তার ডোমেস্টিক লাইফে অনেক প্রবলেম আছে। এখন থেকে আমাদের তাহলে করা উচিত, সোমনাথ তোমাকে বলছি, এমনভাবে টিম তৈরি করো, এখানে তোমার প্যানেলের থেকে টিম তৈরি করতে হবে, যারা স্কুলে যাবেন, গিয়ে দেখবেন যে টিচারদের দেওয়া হচ্ছে, ডিগ্রি দেখে দিলে হবে না, সাইকোলজিক্যাল টেস্ট করে ইমোশন ম্যানেজমেন্ট দেখে দিতে হবে। অ্যাগ্রেশন কন্ট্রোল যা নেগেটিভ, সেই টিচারকে বাচ্চাদের টিচার করা যাবে না। সেই টিচারে কিন্তু বাচ্চাকে স্পয়েল করছে। আই এম সরি টু সে দিস। এটা এই ফোরাম যদি না করো, তাহলে ডিসকাশনের কোনো মানে থাকবে না। এটাই তো অ্যাওয়ারনেস না, তাদেরও অ্যাওয়ার হতে হবে, বাচ্চা কিন্তু ড্যামেজ হচ্ছে। ফিজিক্যাল পানিশমেন্ট বাড়িতেও দেবেন না, স্কুলেও দেবেন না, কিন্তু বকবেন নাকি? নিশ্চয়ই বকবেন। চোখ রাঙিয়ে ভয় দেখা, আগেকার দিনে মানুষ ভয় দেখাতো ভূতের ভয়, এখন আবার হয়েছে পুলিশের ভয়।
পুলিশ আর ভূতের ভয় কোনোটাই দেখানো উচিত না। বাবা মা নিজের কথা দিয়ে সেজন্য বোঝে, ভূত এইভাবে পুলিশ দিয়ে দেখালে পরে যে পুলিশের উপরে তার একটা ভয় আসবে না, ওই ভয়টা পরে কিন্তু অন্য জায়গায় চলে যাবে, তখন সে ডায়াসে উঠে কথা বলতে পারবে না, টিচারের সঙ্গে কথা বলতে পারবে না, পুলিশেরটা ভয়টা পুলিশে থাকবে না, যে কোনো রিপ্রেজেন্টেটিভ ফিগারের উপর সে ডিসপ্লেসড হয়ে যাবে। এইভাবে জিনিসটা জেনারেলাইজড হয়ে যায়। ফোবিয়া নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, তাদের ট্রিটমেন্টটা 2 মিনিটে হয়ে যায় মেডিসিন দিলে তার সাইড এফেক্টে যাওয়া হবে। মেডিসিন যে কারোর দরকার না আমি তা বলছি না, কিন্তু মেজরিটি অফ দ্য কেসেসে এগুলো দরকার হয় না, তো তার সাইড এফেক্ট তার অন্যরকম অসুবিধা আসবে। নেক্সট হচ্ছে দেখুন, মায়ের শাসন আর বাবার শাসন পড়াতে বসে। এই ছেলেটিরও বয়স 12, সে আসছে, ওর মা একজন কলেজ টিচার, মা তাকে পড়াতে পড়াতে এত শাসন করছেন যে ও মার সঙ্গে মিট করতে স্কেয়ার্ড ফিল করছে, মাকে অ্যাভয়েড করে। টিচাররা পড়াচ্ছে, টিচারদের কাছে পড়ছে, মায়ের কাছে পড়তে গিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে। একদিন ও মা বাবার কাছে ছেলের সম্বন্ধে কমপ্লেন করছেন, ছেলে গিয়ে বললো যে তুমি চুপ করো, আমার সঙ্গে বাবার সঙ্গে কথা হচ্ছে, তুমি এর মধ্যে আসবে না। দেখুন ওর অ্যাগ্রেশনটা কতটা মায়ের প্রতি হয়েছে, ও রিবেল করছে দ্বিতীয়ত মায়ের কাছে। ও আমি খোঁজ দিয়ে জানলাম ও কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছে, জার্মান ল্যাঙ্গুয়েজে কিন্তু খুব ভালো নম্বর পাচ্ছে। তাহলে ওর এক্সিকিউটিভ ফাংশনস অফ দ্য ব্রেইনটা দেখুন, যে একটা ফরেন ল্যাঙ্গুয়েজে এত ভালো করতে পারছে, স্কোর পাচ্ছে, তা তার এখানে ফিজিক্স কেমিস্ট্রি করতে অসুবিধা হবে না। ক্লাস 7-এর ছেলে কতটা কি পড়া আছে, মায়ের ভয়ে ও এখন এমন হয়ে গেছে, ও এখন ইচ্ছে করে রেজাল্ট খারাপ করছে মাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। এখানে দেখুন ওর নিডটা কি, ওর নিডটা হচ্ছে নিড টু প্রোটেস্ট। ও কি করছে, নিড টু প্রোটেস্টটা করতে পারছে না, করতে গিয়ে ওকে কি করছে, ওটা হি ফেলস টু প্রোটেস্ট। এই যে এখান থেকে একটা নিড স্যাটিসফ্যাকশন হলো না, প্রোটেস্ট করতে গিয়ে ফেল করলাম, এই ফেলিওরটা কিন্তু সহজে অ্যাকসেপ্ট করে নেওয়া যায় না। এই ফেলিওরটা কোনো অ্যাগ্রেশনের যখন ফেলিওরটা ভেতরে আসে, সেই অ্যাগ্রেশনটা প্রকাশ করতে না পারলে এই সব অ্যাগ্রেশনই কিন্তু ভবিষ্যতে গিয়ে ড্রাগ অ্যাডিকশনে পরিণত হয়ে যায়। কারণ সে ফেলিওরটা মানতে পারছে না, তখন সে নিজেকে গাঁজা বা ড্রাগ অ্যাডিকশন করে দিয়ে একটা সাইকিডেলিক ইফেক্ট নিয়ে এমন একটা জগতে চলে গেল যে ফেলিওরের সেন্সটা তার মধ্যে আসছে না। এরকমভাবে এইখান থেকে শুরু হয়। আমার মনে পড়ে একবার জয়েন্ট এক্সামিনেশন একটি ছেলে গিয়েছিল, জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, এনআরএসে সিট পড়েছিল, সে বলছে যে আমি জয়েন্ট দিতে চাই না, আমাকে জোর করা হচ্ছে। মা নিয়ে গেছেন, গিয়েছি, সাদা খাতা দিয়ে চলে এসেছি, টিফিন যখন ব্রেক হয়েছে ডাব দিয়েছে, ডাবের জল খেয়েছি, আবার কি করছি, চলে এসেছি। কোর্ট আন্টোর কথাগুলো বললাম। এই প্রেশার দিয়ে আমার বাড়িতে ডাক্তার হয়েছে, তোমাকেও ডাক্তার হতে হবে, এখানে ইঞ্জিনিয়ার, তোমাকে ইঞ্জিনিয়ার হয়েছে, না, এটা করাটা উচিত না। নেক্সট আসুন ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। এখানে স্পেশাল ফোকাস দেবেন প্যাশনের উপরে। প্রত্যেক বাচ্চার মধ্যে কিছু প্যাশন থাকে, প্যাশন রিলেটেড জিনিসগুলো দেখুন। কারো সিঙ্গিং, কারো ড্রয়িং, কারো এই যে আমরা ড্রয়িংগুলো দেখলাম, এই যে পেইন্টিং আমরা দেখে আসলো, এতেও যদি একটা লোক জীবনে বড় হতে পারে, কোনো অসুবিধার তো কোনো কারণ নেই। গেমস অ্যান্ড স্পোর্টসে বড় হোক, সিঙ্গিংয়ে হোক, গিটারে হোক, ড্রয়িংয়ে হোক, পেইন্টিংয়ে হোক, এত ওপেন তো এখন হয়ে গেছে। এসব লাইনেও তো সে প্রফেসরিতে যেতে পারবে। সে যদি প্রফেসর হতে চায়, ইংলিশের প্রফেসর আর গানের প্রফেসরের মধ্যে স্কেলের তো কোনো তফাৎ হবে না, তাহলে এখানে তাকে প্রহিবিট করা হয় কেন? তার প্যাশনের দিকে লক্ষ্য রাখুন। প্রত্যেকের মধ্যে কিছু হবিজ অ্যান্ড প্যাশন থাকে, প্যাশন রিলেটেড কাজের মধ্যে যদি এনগেজ করেন তাহলে ওর পড়াশোনাটা কিন্তু ভালো হবে। আমরা মনে করি খেলতে গেলে 1 ঘন্টা সময় নষ্ট হবে, নষ্ট না করে পড়ো। 1 ঘন্টা সময় নষ্ট হবে না, 1 ঘন্টা সময় খেললে ওর যে অ্যাগ্রেশনগুলো বা আনহ্যাপিনেসগুলো চ্যানেলাইজড হয়ে যাবে, তার পরবর্তী সময় 2 ঘন্টায় ও 4 ঘন্টা জিনিসকে 2 ঘন্টার মতো গিভ করতে পারবে। এটা একটুখানি নজর রাখতে হবে সেখানে। আর ডোন্টস হচ্ছে এই 5 থেকে 8-এর মতো মার্কসকে অত বেশি সিগনিফিকেন্ট দেওয়ার দরকার নেই। মার্কসকে খারাপ পেলে ডিসকারেজ করবেন না। আমাদের আর একটা হ্যাবিট আছে, দেখবেন একটা ছেলে হয়তো 75% মার্কস একটা জায়গায় পেয়েছে, মার্কশিটে সব জায়গায় 90+% আছে। পেরেন্টসরা সেই মার্কশিটটা নিয়ে 75 নিয়ে সারাটা দিন কাটান। কেন 75? 90 যে পেলো, 95 যে পেলো, সেটা নিয়ে একবার প্রেজ করেন না। ইউ হ্যাভ গট দ্য পোটেনশিয়াল টু গেট দিস, I appreciate you. You tell me now what is your problems. We can help you that you can get 75 টাকা 95 করতে পারো। এই সেন্টেন্সটা মুখে আসে না, কি আশ্চর্য! বাবা মা এত ইমপ্রেশন জন্য কি করে যাবে? একটা দেখুন কতটা ডিসক্রিমিনেশন। সব কটা সাবজেক্টে 90 পেলেন, তার জন্য প্রশংসা নেই। যেটা 75 পেয়েছে সেটাকে নিয়ে
যতভাবে ডিপ্রাইভ, খেলতে যেতে পারবে না, পুজোয় জামা পাবে না, এখন তো বার্থডে হয়ে গেছে, বার্থডে গিফট শেষ নেই, এখন তো মনে বার্থ ডেটটা থাকবে না, ডেটে হিসাবে প্রতি মাসিক বোধহয় বার্থডে হবে, তার পরিস্থিতি এসে গেছে, বিকজ উই আর আদারওয়াইজ আনহ্যাপি। এই জিনিসগুলো না করলে আমাদের হ্যাপিনেস আসছে না। তো যাই হোক, এটাও লক্ষ্য রাখবেন যে ইভ্যালুয়েশন করতে গিয়ে ওকে সবসময় ডিসকারেজ করবেন না, এনকারেজ করবেন। এনকারেজ করলে এই সময়কালে এনকারেজ খুব বেশি কাজে লাগবে, ওর আইডেন্টিটিটা ডেভেলপ করে এই কোন সময়তে। নেক্সট হচ্ছে কতগুলো যে ওপেন ফোরামে আমি নিয়ে আসবো সময়, যদি সোমনাথ তুমি ব্যবস্থা করতে পারো, যে টিচার্স ডে। আর হচ্ছে দেখুন, এই যে বাবা মার একটা সংযমের দরকার আছে। সংযমটা কোথায়? যে একজন ছেলে সে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তার বাবার কাছে ডিমান্ড করেছে আমি 4 হুইলার নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাব। আমাদের তো মাধ্যমিক পরীক্ষার সময় বহু ঠিক করে কি কোশ্চেন আসবে, কি লিখবো না লিখবো। ওর ডিমান্ডটা কি হলো? 4 হুইলার নিয়ে, যেমন যেমন মনে হয় বিয়ে করতে যাবে কোন কোন গাড়ি নিয়ে যাবে সেরকম মনে হচ্ছে। এই ডিমান্ডটা আসলো কেন? এর কারণটা তো আছে, আমি তো আগেই বললাম কজেন এফেক্ট তো আছে। ও মাকে আমি জিজ্ঞেস করলাম, বাবা কি চেম্বার থেকে ওনার ড্রিপটা নিয়ে এসে কি বিছানার উপর দেন? এক্স্যাক্টলি, বাবা চেম্বার থেকে এসে প্রতিদিন ড্রিপটা খুলে বিছানার উপর ফেলে দেন। ছেলে ছোট থেকে দেখছে বাবা এত এত করে টাকা নিয়ে প্র্যাকটিস করে ফিরছে। ডিমান্ড সমানে বাড়ছে, বার্থডে হচ্ছে, বার্থডে তো 12 মাসে 13টা জামা 14টা জামা হয়ে যাচ্ছে। এই পার্সপেক্টিভে মনে রাখবেন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রেশিওটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের দেশ, আমাদের ফিলসফি সবসময় আমরা একটু অভাবের মধ্যে চলাটাই আমাদের স্বভাব। অভাব মানে বাচ্চাকে সবসময় ডিমান্ড থেকে সাপ্লাইটা বেশি দিতে হয় না। লেট হিম আর্ন। আর মানে আমি টাকা আর্নিং এর কথা বলছি না, ও যেন শেখে যে আমাকে একটা জিনিস কষ্ট করে পেতে হয়। ইজি প্রাপ্তি হলে এই জিনিসটা হয়েছে সে বায়না করলো 4 হুইলারে তাকে নিতে হবে। একটা 26 বছরের ছেলে সে যে বাবাকে বলছে এক্ষুনি আমাকে 2.5 লাখ টাকার ল্যাপটপ দিতে হবে। টাকাটা বড় হয়ে গেল, ল্যাপটপটা দিতে অন্য ল্যাপটপ দিয়েও কাজ হবে না, অত টাকাটা চাই। আর এই যে ব্র্যান্ডেড স্কুলে পাঠানো, ব্র্যান্ডেড জামা কাপড় পরানো, এগুলো লক্ষ্য রাখবেন। প্রথম থেকে যদি ব্র্যান্ডেড জিনিস পরানো যায়, যারা খুব রিচ তারা আমাকে ক্ষমা করবেন, আমি এগুলো বলছি জন্য, আমার মনে হয় এগুলো ছেলেমেয়েদের পক্ষে ভালো হচ্ছে না। এত ব্র্যান্ডেড জিনিস পড়তে পড়তে ছেলে মেয়েদের মধ্যে একটা কম্প্যারিজন আসছে স্কুলে গিয়ে, যে কে কোন ব্র্যান্ডেড জিনিস পড়ছে। বড় হয়ে যখন চাকরি পায়নি তখন বাবা মার কাছে ডিমান্ড করছে আমাকে এত লাখ টাকার একটা জিনিস দিতে হবে, না দিলে আমি পড়বো না। এইভাবে যদি ট্রেনিংটা দেওয়া হয়, ঠিক সেটা হচ্ছে না। এই পার্সপেক্টিভে আরেকটা এক্সাম্পল দিই। কলকাতার একটা লোকাল স্কুলে, নামকরা স্কুলে পড়ছে একটি ছেলে। তার বাবা একদিন তাকে আনতে গেছেন ছেলেটিকে, অন্যদিন ওর মা যান। উনিকে জিজ্ঞেস করেছেন, আমি নাম নিচ্ছি না, উনিকে জিজ্ঞেস করছেন এই ছেলেকে তোমরা দেখেছো, কোথায় আছে বলতে পারবে? না। জানো না, তো তোমাদের সঙ্গে পড়ে না। না, কোট আনকোট, হি কামস বাই বাস, উই কাম বাই কার, আর উই কাম বাই বাস, হি কামস বাই কার। তফাৎটা বোঝা গেল তো? তাহলে একটা ক্লাস 7-এর ছেলের মধ্যে যদি বাসে আসা কারে আসা ডিফারেন্সিয়েশনটা এসে থাকে, এটা কি ওর জন্মগত? এটা নিশ্চয়ই বাড়ির অ্যাম্বিয়েন্স এই ধরনের ডিসক্রিমিনেশনগুলো হচ্ছে। সেখান থেকে সে বড় লোক গরিব লোক শিখছে, সেখান থেকে সে শিখে গেছে যে ও যেহেতু বাই বাস আসে, ও থেকে আমাদের লক্ষ্য নেই, আমাদের লক্ষ্য আছে কারা বাই কার আসে। আমরা এক গ্রুপ, অর্থাৎ আমরা বড়। এই সেন্স কিন্তু সত্যিকারে বড় শেষ পর্যন্ত নিতে পারে না। নেক্সট হচ্ছে সমাজ, বলবার অনেক আছেন, সময় হবে না। তো তিনি জিজ্ঞেস করেছিলেন কত সময়, তুমি আমাকে বলেছিলে আপনাকে আবার সময় বলবো, কিন্তু নেক্সট এবার আমি চলে আসি 9 to 12। 9 to 12 এই টাইমটায় ফোকাস করুন। এই টাইমটা ঠিক উল্টোটা, আগে যেমন বলুন প্যাশনে জোর দিন, মাঝখানের টাইমটাতে প্যাশন অ্যান্ড এডুকেশন দুটোকে ব্যালেন্স করুন। এই ফেজটাতে এসে প্রাইমারি ফোকাসটা স্টাডিজ হবে, কিন্তু প্যাশনটা একেবারে বাদ যাবে না। শেডিউল থাকবে, যে শেডিউলে এখন তো এক একটা সাবজেক্টে 3 জন করে টিচার, 4 জন করে টিচার। আমাদের মধ্যে টিচারই লাগতো না, সময় পাচ্ছে না বাচ্চারা। এটা কিন্তু ভালো হচ্ছে না, ওরা নিজেরা কিন্তু ডাইজেস্ট করতে পারছে না। টিচার শিখিয়ে দিয়ে যাচ্ছেন, একজন গেলেন আরেকজন আসে, দুজন টিচারের পড়ার মেথডের মধ্যে কত ভেরিয়েশন হচ্ছে, ডাইজেস্ট করতে না পেরে বদহজম হচ্ছে। সেটা যেন না হয়, একটু স্পেস দেবেন। একটা অন্তত হবি বা প্যাশনকে রাখুন 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য প্রত্যেক দিন। বাকি টাইমটা যেটা পড়তে হবে 9 to 12, এটা বোর্ডের পরীক্ষা, এই সময়টার জন্য প্রিপেয়ার। এইখান থেকে মার্কসের গুরুত্বটা তার মধ্যে আসবে। এখানেও দেখুন
স্ট্রিম সিলেকশন নিয়ে একটা প্রবলেম আসে। আমাদের বাড়ির সায়েন্স, তুমি কমার্স নিলে আমাদের সম্মান থাকবে না। আর্টস কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ, এইটা করা কিন্তু উচিত না। ও যেদিকে যেতে চায়, যাতাও প্যাশন আছে সেদিকে ওকে এনকারেজ করা উচিত। আরেকটা দেখুন, এখানেও মনে পড়ছে একটি ছেলে, একটি মেয়ে মাধ্যমিক দেবে, তার বাবা ম্যাথসে খুব ভালো। মেয়ে ছোট থেকে ওই জিনিসটা ইনগ্রেইন করানো হয়েছে ওর মধ্যে, তোমার বাবা ম্যাথসে ভালো, তুমি বাবার মতো ম্যাথসে হবে। ও যখন ক্লাস 9-এ চলে এসে সেখানে সে বুঝতে পারছে ও ম্যাথসটা ভালো পারছে না। ওর কাছে এখানে একটা ভীষণ ক্রাইসিস শুরু হয়ে গেল। ও তখন আস্তে আস্তে বাবার থেকে ডিস্টেন্স মেনটেন করছে। বাবা আমার কাছে বলছে, কি করি বলুন তো, এরকম হয়ে যাচ্ছে, আমি কি তাহলে দিন 15 আউটস্টেশন থেকে আসবো? দিন 15 কেন, তারপর 15 মাস আউটস্টেশন থাকলে এটা কোনো সমস্যা করা হবে না। আপনি ওর মধ্যে থেকে ওঠেন না, আমি তো বলছি চাপ দিচ্ছেন না ওকে। আমি ম্যাথসের জন্য, আপনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে চাপ দেওয়া হয়েছে ওর মধ্যে, তাহলে ম্যাথ সম্বন্ধে ওরা একটা এরকম আসলো কেন? এই চাপ দেওয়ার ফলে কি হলো, এখন থেকে সরে থাকছে বাবার কাছ থেকে, বাবার কাছেই যাচ্ছে না। আর একটি মেয়ে আবার দেখুন, সে এইচএস এর জায়গাতে, সে স্কুলে খুব ভালো, ফার্স্ট গার্ল। স্কুলের এক্সপেকটেশন সে বোর্ডে ফার্স্ট হবে, বোর্ডে সেকেন্ড হবে। সেই মেয়ে আমার কাছে এসেছিল, আমি নাম নিচ্ছি না, সাউথ কলকাতার একটা ভালো স্কুলে পড়ে, ওর মা কলেজ টিচার। তাকে বারবার করে বলে দিলাম, আপনি কিন্তু ওর অ্যাংজাইটি আর বাড়াবেন না, যথেষ্ট পটেনশিয়াল আছে, ও যেভাবে পড়ছে পড়ে যাক। কয়েকটা পরীক্ষা দিয়েওছে, দিয়ে সেখানে 100% স্কোর করেছে, ও শিওর সেই জায়গাটাতে। হট করে আগের দিন রাতে এরকম হলো, আর পড়তে পারছে না, কালকে পরীক্ষাও পারবে না। আমাকে ফোন করেছেন মিড নাইটে, আমি মিড নাইটে ওর সঙ্গে 1 ঘন্টার উপরে অনলাইনে কথা বলেছি। আমি এদের সবসময় ক্লাসে ডিসকারেজ করতাম অনলাইন কাউন্সেলিং করবে না, কিন্তু কোভিড বাধ্য করেছে আমাদের করবার জন্য। বলে দিলাম আর কিচ্ছু করতে হবে না, ঘুমোতে না পারলে ওকে শুতে দিন, ওকে আর পড়তে দিতে হবে না, কাজ জন্য স্কুলে যায়। রিপোর্ট করে পাড়ায় গিয়ে একজন কাউকে কনসাল্ট করে একটা মেডিসিন দিয়েছেন, ও তো ঘুমোতে হবে, ঘুম হচ্ছে না, মেডিসিনটা